একই স্কুলে পড়তো আর ঘুরতে ঘুরতে এসে পড়েছে একই চাকরিস্থলে। গেজেটে যখন দেখল সুরমা এখানে আসছে, খুশিতে উছলে উঠেছিল শিবানী। আর কে কে অফিসার সেখানে আছে খোঁজ নিতে গিয়ে যখন জানলে শিবানী আছে, তখন সুরমার আনন্দ আর ধরেনি। কি গলায় গলায় বন্ধুত্ব ছিল তাদের। নতুন জায়গায় নতুন জীবনে আবার তাদের দেখা হবে, ভাবতেই কেমন ভালো লাগে। বুঝতে কারো ভুল না হয় এখানেই বলে রাখা ভালো, সুরমার স্বামী কৃষ্ণধন মুনসেফ আর শিবানীর স্বামী কুঞ্জবিহারী সার্কেল অফিসার। জায়গাটি চৌকি, গ্রামের উপর একটুখানি শহরের সোনার জল বুলানো। মা গো, এ কোথায় নিয়ে এলে? পালকিতে উঠতে যেতেই প্রথম গুঁতো খেয়েই সুরমা আপত্তি জানালো, বললে, ভাগ্যিস বাণী আছে, নইলে গিয়েছিলাম আর কি। ওদিকে স্টেশনে ট্রেনের বাঁশি শুনে শিবানী বললে উৎফুল্ল হয়ে, ওই এলো ওরা, বাব্বা, সুরকে পেয়ে বাঁচব এতদিনে। কিন্তু সমস্যা বাঁধল কে কার সঙ্গে আগে গিয়ে দেখা করে। একদিন, দুদিন, 3 দিন কাটল। আদালত থেকে পাওয়া কাঁঠাল কাঠের চেয়ারে বসে কৃষ্ণধন চা খাচ্ছিল। বললে, কি গো, বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে না? সুরমা ঝাঁঝিয়ে উঠল, কেন, ও আসতে পারে না আগে? কৃষ্ণধন হাসল, বললে, তোমারই তো আগে যাওয়ার কথা। যে অফিসার নতুন আসে তারই যেতে হয়। দেখনি রেল স্টেশনে যে ট্রেনটা শেষে আসে সেটাই আগে ছাড়ে, লাস্ট ইন ফার্স্ট গো। আগের আগের জায়গায় তো আগেই গিয়েছ দেখেছি। ওর সঙ্গে কি আমার অফিসারের সম্পর্ক নাকি? সুরমা আহত অভিমানের সুরে বলে, আমি এসেছি শুনেই ও ছুটে চলে আসতে পারত না? ওই তো দূরসী দূরে বাসা, নতুন জায়গায় কি কি অসুবিধের মধ্যে এসে পড়েছি ও খোঁজ নিতে পারত না একটু? প্রথম দিনটা ওর ওখানে খাইয়ে দিতে পারত না আমাদের? কৃষ্ণধন বললে, সে কথা তো লেখনি ওকে, উনি জানবেন কি করে যে কবে আসছো? আহা, ন্যাকামি দেখলে গা জ্বলে। 7 দিন ধরে সমস্ত শহর সরগরম, হাকিম আসছে আর উনি জানেন না। পালকিতে যখন আসি তখন রাস্তায় লোক দাঁড়িয়ে গিয়েছিল কাতারে কাতারে, আর উনিই শুধু ওর বাইরের বারান্দায় একটু বেরিয়ে আসতে পারেননি। আমি চিনি ওকে, ভীষণ দেমাক, ছোটবেলা থেকেই দেমাক। স্কুলে কেউ ওর বাপের নাম জিজ্ঞেস করলে নামের সঙ্গে ডেপুটি না বলে ছাড়ত না। কত তো শুনেছিলাম, হেন হবে তেন হবে। সুরমা তার 2 হাতের ভঙ্গিকে চিত্রাকার করে তুলল। শেষ পর্যন্ত সাবডিপটির উপরে জুটল না। দৃশ্যান্তরে ট্যুর থেকে ফিরে কুঞ্জবিহারী স্ত্রীকে জিজ্ঞেস করল, কি গো, বন্ধুর সঙ্গে দেখা হলো? কেমন দেখতে, ছিপছিপে না গোলগাল? যাও না, নিজে গিয়ে দেখে এসো না। শিবানী হিকিয়ে উঠল, আহা, চট কেন? এসব খবরগুলো লোকে স্ত্রীর মারফতই জেনে থাকে, আমি নিজে আর যাই কি করে? তবে আমি যাব বলতে চাও? শিবানী ফুঁসিয়ে উঠল, কেন, উনি আসেননি এখনো দেখা করতে? আমি তো ভেবেছিলাম লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে এসে হনুমান যেমন সব্বাইয়ের আগে কইকেয়ীকে দেখতে ছুটেছিল, তেমনি তোমার বন্ধু। তুমি তো চেনো না ওকে, আমি চিনি। হাকিমের বউ হয়ে ওর ভীষণ দেমাক বেড়ে গেছে। আগে এমন ছিল না, যখন বিয়ের আগে ও পেশকারের মেয়ে ছিল। যে হাকিম ওর বাবার কাছে ছিল বিভীষিকা, সেই এখন ওর হাতের মুঠোয়, আর ওকে পায় কে? যেন একেবারে হাওয়ার উপরে উড়ে চলেছে। কুঞ্জবিহারী একটা ঢোক গিলল, বললে, না, অতটা নাও হতে পারে। নতুন এসেছেন, গোছগাছে হয়তো সময় পাচ্ছেন না। তুমি না হয় গেলে ক্ষতি কি? কেন, আমার কি মান সম্মান বলে কিছু নেই? শিবানীর গলা অভিমানে ভারী হয়ে এলো। মাইনে 2 টাকা কম পাই বলে কি মনুষ্যত্বটাও কম বলতে চাও? শিবানীর বড় মেয়ের নাম আভা।
12-13 বছর বয়স। একদিন বিকেলে সে এসে বললে, ওদের মালপত্র সব এসে গেছে মা, গিয়েছিলাম দেখতে। গুচ্ছের কতকগুলো বাসন ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের মতন এমন সাজানো ড্রয়িং রুম নেই। আর জানলা দরজায় সব কাপড়ের পাড় সেলাই করে পর্দা করেছে। বাঁকা ঠোঁটে আভা হাসতে যাচ্ছিল। শিবানী হঠাৎ তার চুল টেনে ঘাড়ের উপর তীব্র চিমটি কেটে দিল। বললে, তোর আগ বাড়িয়ে যাবার কি হয়েছিল শুনি? ওরা এসেছে আগে। কাজটা যে সমীচীন হয়নি আভা সেটা বুঝতে পেরেছে। এ অপমানের প্রতিশোধ নিতে হলে ও বাড়ির সমবয়সী গৌরীকে ছলে বলে এ বাড়িতে নিয়ে আসা দরকার। যাব মা ও বাড়ি। গৌরী সুরমার মতো চাইতে গেল। যেতে পারে। সুরমা মনে মনে বিচার করে দেখল, যেহেতু সাবডেক্টের মেয়ে আগে এসেছে এ বাড়ি। শোন, কিছু খেতে দিলে যেন খাস নে। কি পড়িস জিজ্ঞেস করলে বলিস বাড়িতে পড়ি। আর যদি গান গাইতে বলে রেকর্ডের নতুন 2খানা গান শুনিয়ে দিস। সুরমা দাঁতে দাঁত চেপে বলে, আবার যেন গলা চেপে গেও না। দুপুরবেলা কে একজন ভদ্রমহিলা বেড়াতে এসেছেন। সুরমা চিনতে পারেনি। আপ্যায়ন করে বসতে দিয়ে জিজ্ঞেস করলে, আপনি কে? ভদ্রমহিলা সুগম্ভীর মুখে সংক্ষেপে জানালেন যে তিনি জমিদারের এই এলাকার নায়েবের স্ত্রী, আর তার স্বামীর আয় না বলে জমিদারের আয় বললেন বছরে 60,000 টাকা। কথায় কথায় ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, সার্কেল সাহেবের বউয়ের সঙ্গে আলাপ হয়নি? প্রথমটা সুরমা বুঝতে পারেনি। পরে বুঝল সার্কেলটা সার্কেলের অপভ্রংশ। না, কই, সুযোগ হয়নি এখনো। উমা, সে কি কথা, আসেনি এখনো? ভদ্রমহিলা বিস্ময়ের ভাব দেখালেন। বললেন, হাঁটু কাটারেই তো হাঁটু ঢাকার কাছে আগে আসা উচিত। মর্যাদা তো আছে একটা। বড় জোর গলা কাটা বা বুক ঢাকা শোনা গেছে। ও দুটো আবার কি জিনিস? ও, আপনি জানেন না বুঝি? ভদ্রমহিলা মুখ টিপে হাসতে লাগলেন। ও দুটোর মানে হচ্ছে হাফ প্যান্ট আর ফুল প্যান্ট, বুনো দীপ্তি আর কোনো মুনসেপ। কথাটা সুরমা উপভোগ করল, যেহেতু হাফের চেয়ে ফুলকেই বেশি মর্যাদা দেওয়া হয়েছে। ঠোঁট উল্টিয়ে বললে, কই দেখি না তো আসতে। দেমাক একে মুটিয়েছে এখানে এসে, তাই শোবার ঘরে হয়েছে টানা পাখা। আমার চেয়েও কি মোটা? সুরমা হাসল। অপ্রতিভ হয়ে ভদ্রমহিলা বললেন, আহা, আপনি আবার মোটা কোথায়? এই তো ঠিক ভারভাত্তে হাকিম হাকিম চেহারা। টানা পাখা ওর টানে কে? রাত্রে কে টানে বলতে পারি না, দিনের বেলা টানে মাখন ডাক্তারের বউ। শুধু পাখা টানে না, পিঠের ঘামাচি গেলে দেয়, মাথার উকুন মারে। কে মাখন ডাক্তার? এখানকার সার্জেন্ট জেনারেল। ভদ্রমহিলা হাসলেন মুখ টিপে। সার্কেল সাহেব তার সাইকেলের পেছনে বেঁধে ওকে গ্রামে ঘুরিয়ে নিয়ে খুব পসার করিয়ে দিয়েছে। তাই মাখন ডাক্তারের বউয়ের গরবে আর গা ধরে না। শুধু কি তাই, গাঁয়ের প্রেসিডেন্ট সাহেবরা যখন মাছ দেয় অর্ধেকই যায় মাখন ডাক্তারের বাড়ি। বাড়ি যেমন গায়ে গায়ে, ভাবও তেমনি গলায় গলায়। কেন, ওর বাড়িতে কি হয় দিনের বেলা? তাস খেলা হয়। কোনোদিন গোলাম চোর, কোনোদিন 29। মাখন ডাক্তারের বউয়ের খেলা টেলা আসে না, তাই বসে বসে পাখা টানে। আর কে কে আসে ওখানে? অনেকেই। চণ্ডী ঘোষের বউ, পতিত পাবন বাবুর শালি। ওরা কে? ওরা এখানকার উকিল। উকিল? সুরমা এমন একখানা মুখ করল যেন যুদ্ধের সময় মিত্রদেশ হঠাৎ বিশ্বাসঘাতকতা করে শত্রুপক্ষের নাম লিখিয়েছে। কেন, উকিলরা ও বাড়িতে কেন? তা কি করবে বলুন? আপনার আগে যিনি হাকিমগিন্নি ছিলেন তার 12 মাসই 10 মাস ছিল। রুইপোনার ঝাঁকের মতো অগন্তি কাচ্চা বাচ্চা, চুপ করে বসতে পারত না একদণ্ড। নিজেরও ছিল নিত্যি অসুখ।
লোকে আড্ডা গাড়বে কি করে? তারপর ভদ্রমহিলা যথাসময়ে হাজির হলেন গিয়ে শিবানীর দরবারে। গেছিল মুনসেফের বউকে দেখতে। কি ধ্বংস মোটা, যেন একটা আলকাতরার পিপে। ছেলেপিলেগুলো কালো কিটকিটে, ঠিক যেন ধান সিজে হাড়ির তলা। ভাবি এই চারে মা ছিল কি করে? পেশকারের মেয়ে যে। শুনেছি পাছে হাকিম এসে খপ করে পকেটে হাত দেয়, সেই ভয়ে ওর বাপ মাথায় পাগড়ি বেঁধে তার মধ্যে পয়সা গুজে রাখত। একদিন এজলাসে উঠে হাকিমের কাছে কি পেশ করবার সময় টানা পাখার বাড়ি খেয়ে পাগড়ি যায় খসে। মেঝের ওপর ঝনঝন করে ছিটিয়ে পড়ে টাকা সিকি আধুলির টুকরো। হাকিম নিজে উঠে কুড়িয়ে কুড়িয়ে গুনে দেখল 18 টাকা। বেলা তখন 1টা। 11টা থেকে 1টা 2 ঘন্টায় যার 18 টাকা রোজগার, ভাবুন তার অবস্থাটা। মাছ তবে টোপ গিলবে না কেন? শিবানী চোখ খোড়ালো। ধরে ফেলে হাকিম কি বললে? পাগড়িটা খুব নিরাপদ নয়, এবার থেকে সনাতন ট্যাকেই গুঁজো। যদিও তাতে ভয় আছে, তোমার ধুতির যা বহর, ক্রমশই সেটা ছোট হতে হতে হাঁটুর উপর উঠে বসবে। শিবানী হাসতে লাগল। সেই বংশেরই তো ঝাড়। ভদ্রমহিলা মুখ বেঁকালেন। ভদ্রতা শিখবে কোত্থেকে? এখানকার মতো এরকম গদিওয়ালা চেয়ার আগের মুনসেফেরও ছিল না বটে, তবু তার বউ তার খাটের উপর নিয়ে গিয়ে বসিয়েছে। কিন্তু এ শুধু দিলে একটা মাদুর পেতে। আর কি কৃপণ বাবা বলিহারি! মাছ সাতলাতে নিশ্চয়ই তেল দেয় না, নইলে দেখো না একটা পান দিয়েছে খেতে, তাতে চুনের বংশ পর্যন্ত নেই। আর কি বলবো বলুন? নাইবানি তার ডান হাতের তালুটা দেখতে লাগলো। পাখা করতে করতে হাতে কড়া পড়ে গেছে। ওদের এমনি টানা পাখা নেই বুঝি? এক কোণে বসে দড়ি টানতে টানতে মাখন ডাক্তারের স্ত্রী বললে, একটা চেয়ার নেই বসবার, সব আদালতেরটা দিয়ে চালায়, তার আবার টানা পাখা। নাইবানি তার নাকটাকে উপরের দিকে ঠেলে তুলল। আর কি দেমাগ যদি দেখতেন! বলে কি সার্কেল অফিসারের বউ মর্যাদায় আমার চেয়ে অনেক নিচু, আগ বাড়িয়ে আমি কখনো যাব না ওদের বাড়ি। এমন ঠেকার দেয়া কথা কখনো শুনেছেন জীবনে? রাগে শিবানী তার সর্বাঙ্গ ফুলিয়ে রইল। কৃষ্ণধন নাজিরকে ডেকে পাঠালো। নাজির বললে, এজলাসের পুরনো একটা পাখা আছে, সারিয়ে নিতে হবে। লাফ দিয়ে সুরমা বললে, তা দেবেন সারিয়ে? নাজির গম্ভীর হয়ে গেল। ঘরের দৈর্ঘ্যটা একবার অনুমান করে বললে, কিন্তু পাখাটা বড্ড বড় হয়ে পড়বে মনে হচ্ছে। তা হোক, আপনাদের দেশে গরমটাও এমন কিছু ছোট নয়। আর শুনুন, যতদিন মাখনের বউকে না পাই, আপনাদের স্টাফ থেকে একটা পাংখা পুলারও দিতে হবে চালিয়ে। নাজির মনে করল মাখনের বউ বুঝি কোনো ঝি। বললে, ঝি যদি চান সুধীরের মাকে দেওয়া যেতে পারে। সুরমা ঝলসে উঠল। সম্প্রতি যে পাংখা পুলারটা আপনার বাড়িতে চাকর খাটে, তাকে পাঠিয়ে দেবেন। শোবার ঘরে পাখা খাটানো হলো। এ দেওয়াল থেকে ও দেওয়াল পর্যন্ত বিস্তৃত। ঘর অন্ধকার হয়ে গেল, বাতাস গেল রুদ্ধ হয়ে। কৃষ্ণধন বললে, তুমি তো হরতন রুহিতন চেনো না, তুমি আড্ডা জমাবে কিসের? তাস না হয় জানি না, কিন্তু 10-25 জানি। গোলকধাম জানি, 16 ঘুটি মোগল পাঠান জানি। আড্ডা জমাতে বেগ পেতে হবে না। নিদেন পক্ষে লুডো চলবে। তুমি এক কাজ করো। কৃষ্ণধন চশমা কপালে তুলে স্ত্রীর দিকে চেয়ে রইল। আর কিছু নয়, চণ্ডীবাবুর স্ত্রী আর পতিত পাবনবাবুর শালিকে শুধু জোগাড় করো। তার মানে চণ্ডীবাবু আর পতিত পাবনবাবুর দিকে একটু হেলে দাঁড়াও, একটু ঢিল দাও, একটু চোখ ঠাড়ো। ওদেরকে টেনে নিয়ে এসো বৈঠকখানায়। আর জানো তো, কান টানলে মাথাও এসে উপস্থিত হবে। কৃষ্ণধনের অত কিছু করতে হলো না। চণ্ডী আর পতিত পাবন দ্বার প্রান্তেই বসেছিল প্রস্তুত হয়ে। হাতছানি দিতেই উঠে বসল তক্ত বসে। আর একবার যে বসল, শিকড় মেলে ছায়া ফেলে বসল। মক্কেল বাড়িতে গিয়ে দেখা পায় না কোনো সময়ে। যখনই যায় তখনই নাকি শোনে
হাকিমের বাড়িতে আছে। অনেকক্ষণ বসে থেকে থেকে তারপর মক্কেল যদি উঠে চলে যায়, তবে সে আর কোথাও যায় না, যায় আরও মক্কেল ডেকে নিয়ে আসতে। কেননা তার বিশ্বাস, সমস্ত সকাল যে হাকিমের বাড়িতে, তুড়িতেই সে সব উড়িয়ে দিতে পারবে। ভিতরে সব অর্ধাঙ্গিনীরা। এতদিনে ফের জলের মাছ জলে এলুম। চণ্ডীবাবুর স্ত্রী বললে, আপনার আগে যেটি ছিল সেটি একটি চিজ, সবসময় নাক টান। যেমন ছিল কর্তাটি কাঠখোট্টা, তেমনি তার পরিবার। তাই বুঝি সব বেপাড়ায় গিয়ে বাসা নিয়েছিলেন? সুরমা টিপ্পনি কাটল। কি করি বলুন, দুপুরবেলাটা একটু তাস ফাঁস না খেলতে পেলে হাঁসফাঁস করি। কিন্তু আমি যে তাস জানি না। তাতে কি, আগডুম পাগডুম খেলবো, তবু বেপাড়ায় যাব না। তাই বলো দিদি। চণ্ডীর স্ত্রীকে লক্ষ্য করে পতিতপাবনের শালী বললে, এদিকটাই আমাদের লাইন। শত হলেও তো আমরা আইন আদালত নিয়েই আছি, উকিল আর হাকিম, টাকার এপিঠ আর ওপিঠ। লাগাম ছাড়া যেমন ঘোড়া নেই, তেমনি উকিল ছাড়াও হাকিম নেই। আমাদের সবাইয়ের এক জায়গায় তাই একই হওয়া উচিত, আমরা যারা গাউন পরি। কি বলেন? সুরমা বললে, তা পতিতপাবনের স্ত্রী কথা বলতে পারতেন। আপনি তো, উনিই এখন পতিতপাবনের স্ত্রী। চণ্ডীর স্ত্রী সংশোধন করল, আগে শুধু শালী ছিল, এখন দিদির মৃত্যুর পর সমৃদ্ধিশালী হয়েছে। চণ্ডীর স্ত্রীর গায়ে আদুরে একটা ধাক্কা দিয়ে পতিতপাবনের শালী বললে, কি যে বলো তুমি দিদি। দেখো, চণ্ডীর স্ত্রী গম্ভীর মুখে বললে, এখানে ইনি ছাড়া আমাদের আর কেউ দিদি নেই, উনি আমাদের হাকিম দিদি। সুরমার ঘাড়ে তিনখানা ভাঁজ পড়ল। একে একে সবাইকে টানা গেল, কিন্তু মাখনের বউকে নড়ানো গেল না। কৃষ্ণধনের ছোট মেয়েটার অসুখ করল, ডাক পড়ল শ্রীধর ডাক্তারের। মাখন দেখেও দেখল না, বললে, মঞ্চপ দিয়ে আমার কি হবে, এমনি ভিজিট তো দেবেই না, তবে পিরিত জমিয়ে লাভ কি? স্ত্রীকে বললে, তুমি টেনে যাও পাখা, একটু জোরে টেনো, যাতে আগুনটা বেশ দাউ দাউ করে জ্বলে ওঠে। ওদের আজকাল কি দুর্দশা হয়েছে যদি দেখো হাকিম দিদি। পতিতপাবনের শালী বললে একদিন হেসে হেসে, তোমার নিজেরই কষ্ট হবে, ওদের আড্ডা গিয়েছে ভেঙে। সাহেবের বউ আর মাখন ডাক্তারের বউ এখন হাত ধরাধরি করে নদীর পাড়ে ঘুরে বেড়ায়। পাড়ে ঘুরে বেড়ায়? সুরমা গর্জে উঠল, আমরা তবে মাঝখানে ঘুরে বেড়াবো। জুন মাসের গোড়াগুড়ি আদালতের নৌকা এসে যাবে, তাতে করে আমরা বেরোবো প্রত্যহ, দেখি আমাদের সঙ্গে ওরা পারে কি করে। মফস্বল থেকে ফিরে এলে কুঞ্জবিহারীকে শিবানী জিজ্ঞেস করলে, ওদের আড্ডাটা ভেঙে দেবার কি করলে? কুঞ্জবিহারী তার চশমার ভিতর থেকে চোখ দুটো ছোট করে বললে, বেশি দেরি নেই, চণ্ডী আর পতিতপাবনই শুধু এখানে উকিল নয়, চিঠি এরই মধ্যে ছেড়ে দিয়েছি দুখানা। মৃণালিনী এখানকার মহিলা সমিতির সম্পাদিকা, বেকার অর্থাৎ অবিবাহিতা। সুরমার সামনে খাতা মেলে ধরে বললে, আপনাকে মেম্বার হতে হবে। মেম্বার? সুরমা একটা তাচ্ছিল্যের ভঙ্গি করল। তার অর্থ শুধু মেম্বার? ইচ্ছে করলে আরও কত কি হতে পারি। হ্যাঁ, আপনাকে ছাড়া চলবে না আমাদের সমিতি। কি হয় আপনাদের সমিতিতে? ফর্টনাইটলি সিটিং হয় ঘুরে ঘুরে এক এক মেম্বারের বাড়িতে। হাতে লেখা একটা কাগজও চালাই মাসে মাসে, নাম অনাগতা। আসলে কিছুই হয় না, শুধু চেষ্টা হয়। মৃণালিনী হাসল, পরে মুখে গাম্ভীর্য এনে বললে, সার্কেল অফিসারের স্ত্রী সমিতির প্রেসিডেন্ট। তারপর আপনাকেও যদি আমরা পাই, তবে এখানকার মেয়েদের মধ্যে খুবই একটা চাঞ্চল্য নিয়ে আসতে পারব। সুরমা হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ক্ষিপ্র ভঙ্গিতে খাতাটা ফিরিয়ে দিয়ে বলল, ওসব বাজে কাজে আমার সময় হবে না। মৃণালিনী স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইল, বুঝল না বেলুনের কোন জায়গায় ছুঁচ ফুটল। আমাকে ছাড়াও চলবে আপনাদের সমিতি? আমার মতো হেজিপেজি লোক কত পাবেন আপনি এখানে?
বলে সুরমা মৃণালিনীকে সেই ঘরে দাঁড় করিয়ে রেখে অন্য ঘরে চলে গেল, আর বেরুল না। খোঁজ নিয়ে জানল মৃণালিনী উকিলের মেয়ে নয়, কবিরাজের মেয়ে, অতএব সুরমার এলাকার বাইরে। তাতে কি, আমরাও একটা সমিতি করব। চণ্ডীর স্ত্রী বললে, এদেরটা বসে 15 দিন অন্তর, আমাদেরটা বসবে হপ্তায় হপ্তায়। কিন্তু হাতে লেখা মাসিক পত্রিকা। সুরমা কি ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললে। তাও বার করব আমরা, বললে চণ্ডীর স্ত্রী। কিন্তু হাতে কে লিখবে অত সব? সুরমার মুখে আবার সেই হতাশার ভাব উঠল ফুটে। তা নিয়ে আপনি ভাববেন না। হরিশ মাস্টারের মেয়ে হেনা রানীর সঙ্গে মৃণালিনীর তো ওই নিয়েই ঝগড়া। হেনার হাতের লেখাটা ভালো বলে তাকে দিয়ে মৃণালিনী লিখিয়ে নিতে চেয়েছিল তার অনাগতা। হেনা বললে, সম্পাদকই করবে তুমি, আর আমি করব নকলনবিশি। নামের বেলায় তুমি আর ঘামের বেলায় আমরা। তারপর সুরমার মুখে সেই হতাশার ভাব কেটে গেল। বললে, মাস্টারের মেয়ে যায়নি ও দলে? না, তাকে সম্পাদিকা করে দিলে সে খুশি হয়ে লিখে দেবে আগাগোড়া। বাহ, সম্পাদিকা হবেন তো দিদি। পতিতপাবনের শালী মৃদু আপত্তি করল। দিদি হবেন সমিতির প্রেসিডেন্ট, সবকিছুর উপরে, কি বলেন? সুরমার নীরবতা তাই সমর্থন করল। সবে তো হলো, কিন্তু লেখা পাবো কোত্থেকে? কেন, যারা এখন লিখছে অনাগতায় তাদেরকে ভাঙিয়ে আনবো? বললে চণ্ডীর স্ত্রী। দরকার নেই, আমার মাস্তুতো ভাই কলকাতায় খবরের কাগজের আপিসে কাজ করে। তাকে বললে কত নামকরা লেখকের লেখা পাঠিয়ে দেবে, তাক লেগে যাবে ওদের। সুরমা অনেকটা গর্বিত ভঙ্গি করল। বললে, কিন্তু পত্রিকার নাম হবে কি? নবাগতা, বললে চণ্ডীর বউ। ওদেরটা এখনো আসেনি, আমাদেরটা নতুন এসেছে। ঠিক হবে। পতিতপাবনের স্ত্রী উল্লসিত হয়ে বলল, দিদির সঙ্গে ঠিক খাপ খাবে, দিদিও আমাদের নবাগতা। সুরমা হেসে বললে, কিন্তু থাকবো এখানে ধরুন 3 বছর, সব সময় আমি নতুন থাকবো নাকি? কে বলে থাকবেন না? নিশ্চয় থাকবেন। চণ্ডীর বউ জোর দিয়ে বললে, কিন্তু যখন আমি থাকবো না এখানে, যখন বদলি হয়ে যাব, তখন পত্রিকার নাম বদলে দেব তিরোহিতা। আপনাকে ভুলতে পারবো না কিছুতেই। গম্ভীর হয়ে অনেকক্ষণ কি ভাবলে সুরমা। তার চলে যাবার পর পত্রিকার নাম তিরোহিতা হবে, এ অসম্ভব। অথচ তার চলে যাবার পর আর কেউ নবাগতা নামের বন্দনা নেবে, এও অসহ্য। তাই সে বললে, পত্রিকার নাম এখন থেকেই তিরোহিতা রাখুন। শুধু আসেনি নয়, এসে চলে গেছে। ঢের বেশি কঠিন অর্থ কথাটার। হেনা এসে বললে, অত ঘোর পেঁচে লাভ কি? আমাদের পত্রিকার নাম হবে সুরমা, সমিতির নাম হবে সুরমা মহিলা সমিতি। তাহলে তো কথাই নেই, সুরমাই প্রথম বললে। তাহলে তো আর কথাই নেই, বললে সবাই। কিন্তু এই নামের মধ্যে যে কি বিপদ প্রচ্ছন্ন ছিল বুঝতে পারেনি কেউ। অনাগত অবশ্যই উঠে গেল, কষ্টে সৃষ্টে একবার বেরিয়ে সুরমাও আর চলল না। সেদিন রাখহরিবাবুর ছেলের অন্নপ্রাশনের নেমন্তন্নে হেনা আর মৃণালিনীর ঝগড়া হয়ে গেল মুখোমুখি। কি গো, উঠে তো গেল পত্রিকা? হেনা ঘাড় দুলিয়ে চোয়াল মেকিয়ে বললে। আর তোদেরটাই বা চলল কই? বললে মৃণালিনী কাঁচকলা দেখিয়ে। তোদের ধ্বংস করবার জন্যই তো আমাদের আবির্ভাব। তোরা মরেছিস, তাই আমাদেরও কাজ ফুরিয়েছে। অনাগতা কখনো মরে না, তার পথ চিরদিনের জন্য খোলা। মরেছে তোর সুরমা। বলিস গিয়ে তোর মুনসেফানিকে, সেই অক্কা পেয়েছে, সেই চলল না এখানে। হেনা শেষ পর্যন্ত বললে গিয়ে সুরমাকে। সুরমার বুঝতে বাকি রইল না, সমস্তটাই শিবানীর গায়ের জ্বালা। সেই শিখিয়ে দিয়েছে মৃণালিনীকে রাষ্ট্র করে বেড়াবার জন্যে। সুরমা এই ভেবেই এখন পুড়তে লাগল।
পত্রিকার নাম সে বুদ্ধি করে শিবানী রাখেনি কেন? তাহলে সেটা তো শুধু এমনি উঠে যেত না, সমারোহে চিতায় গিয়ে উঠত। পুরস্কার বিতরণ উপলক্ষে মেয়ে স্কুলে পুরুষ চরিত্রহীন একটি নাটিকার অভিনয় হবে। নতুন হেডমিস্ট্রেসটি এসব বিষয়ে খুব উদ্যোগী। সবসময় দৃষ্টি কী করে কর্তৃপক্ষের নজরে পড়বেন। যদিও বহু উদ্যোগেও আজ পর্যন্ত কর্তৃপক্ষের নজরে পড়েননি। হেডমিস্ট্রেসকে ডেকে পাঠালো শিবানী। অর্ধেক রাস্তায় এসে হেডমিস্ট্রেস স্কুলে ফিরে গেল। ছাতাটা সঙ্গে আছে বটে, কিন্তু ভ্যানিটি ব্যাগটা ফেলে এসেছেন ভুলে। দুটো একসঙ্গে না থাকলে চেহারায় যেন তেমন সম্পূর্ণতা আসে না। শিবানী ঝলসে উঠল। হিরোইনের পার্টটা আভাকে দেননি যে? প্রথমটা হেডমিস্ট্রেস কিছুই আয়ত্ত করতে পারল না, মুখখানা গোলাকার করে রইল। পরে বুদ্ধিটা একটু তরল হয়ে আসতেই মুখে হাসি টেনে বললে, নাটকে হিরোইন নেই, তার আবার হিরোইন কি? হেডমাস্টার না থাকলেও হেডমিস্ট্রেস তো থাকে স্কুলে। শিবানী তুরুক করে জবাব দিল, সে হচ্ছে না, কথা হচ্ছে মেন পার্ট আভাকে না দিয়ে মুনসেফের মেয়ে গৌরীকে দিয়েছেন কেন? সার্কেল অফিসার যে আপনার স্কুলের প্রেসিডেন্ট, তা কি আপনার মনে নেই? এক নিমেষে হেডমিস্ট্রেস নির্বাপিত হয়ে গেল। বললে, আমি অত শত ভেবে দেখিনি, রঙ্গমঞ্চের কথাই ভেবেছি, নেপথ্যের কথা ভাবিনি। গৌরীর উচ্চারণগুলো ভালো আর মেয়েটি বেশ স্টেজ ফ্রি, তাই। স্টেজের আপনি কি দেখেছেন আর ফ্রিডমেরই বা কি জানেন? যান, নাটকের থেকে আমার মেয়ের নাম কেটে দেবেন। গানও সে একটি গাইতে পারবে না বলে দিলুম, আর বেহালা ব্যঞ্জো যা দেব বলেছিলুম তাও দিতে পারবো না। দেখি কি করে চলে, দেখি। শিবানী শত্রুকে পশ্চাৎবর্তী মনে করে চাবির গোছাশুদ্ধ আঁচলের প্রান্তটা পিঠের দিকে সবলে নিক্ষেপ করল। কালেক্টরের কানে তুলি একবার কথাটা। সুরমাও হেডমিস্ট্রেসকে তলব দিল। অর্ধেক রাস্তা এসে হেডমিস্ট্রেস স্কুলে ফিরে গেল। ভ্যানিটি ব্যাগটা সঙ্গে আছে বটে, কিন্তু বেটে ছাতাটা নিয়ে আসেনি। দুটো একসঙ্গে না থাকলে চেহারায় কেমন মর্যাদার অভাব ঘটে। সুরমা জলদগম্ভীর কণ্ঠে বললে, নাটকে গৌরীর একটাও গান নেই কেন? আপনার কি ধারণা গৌরী গান গাইতে জানে না? তা কেন? এবারেও হেডমিস্ট্রেস প্রথমে হাসতে চেষ্টা করল, তোয়াজ করে বললে, গৌরীর যে হিরোইনের পার্ট। গৌরী হিরোইন হবে না তো হবে কি ওই ছির মেয়ে? সুরমা চোখ পাকিয়ে উঠল। যত গান সব গাইবে ওই আভা, আর আমার গৌরী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে? তার বেহালা নেই বলে সে কি একেবারে বেহাল? তা আমি কি করব বলুন? হেডমিস্ট্রেস সবিনয়ে বললে, তার জন্যে নাট্যকারকে দোষ দিন, নায়িকার পার্টে গান সে দেয়নি একেবারে। তবে অমন বই সিলেক্ট করেছেন কেন? সুরমা মুখিয়ে উঠল, আজকাল সিনেমায় থিয়েটারে হিরোইনই তো কথায় কথায় গান গায়, যেখানে সেখানে গায়। কেউ মরেছে শুনলে কান্নার আগে তাদের গান বেরিয়ে আসে। এমন দিনে ওই সৃষ্টি ছাড়া বই আপনাকে কে বাঁচতে বলেছিল? বেশ তো, গৌরীকে দিয়ে যদি গান গাওয়াতে চান, তবে আভার সঙ্গে ওর পার্টটা বদলে নিলেই তো চলে যায়। হেডমিস্ট্রেস সরল বিশ্বাসে বললে। সুরমার ভঙ্গিটা হঠাৎ তেজস্কর হয়ে উঠল। বললে, তাহলে আপনি বলতে চান আভা হবে হিরোইন আর গৌরী হবে তার সখী? তার আগে গৌরী যেন গোমুখ্য হয়ে বাড়িতে বসে থাকে, তার যেন স্কুলে গিয়ে আর পড়তে না হয়। কিন্তু এর তবে ব্যবস্থা কি? হেডমিস্ট্রেস ফাঁপড়ে পড়ল। এর শুধু এক ব্যবস্থা। সুরমা তর্জনী তুলে একটা দৃপ্ত ভঙ্গি করল। মনে হলো মেয়ের বদলে সেই বুঝি হিরোইনের মহড়া দিচ্ছে। আশান্বিত হয়ে তাকালো হেডমিস্ট্রেস। এক ব্যবস্থা? এক ব্যবস্থা, তা হচ্ছে এই, মাঝে মাঝে জায়গায় জায়গায় হিরোইনের পার্টের মধ্যে গান ঢোকাতে হবে। যেসব গান গৌরীর শেখা আছে রেকর্ড থেকে, অন্তত সে কখানা। তা কি করে হতে পারে? হেডমিস্ট্রেসের মুখের হাসিটা কষ্টেরই একটা বিকৃতির মতো দেখালো।
একদম খাপ খাবে না যে। রাখুন আপনার অহংকারের কথা। কত বড় বড় বায়োস্কোপে চিতা জ্বলবার সময় গান গায়, মোটর চাপা পড়বার পর কীর্তন ধরে, আর এই মেয়েদের নাটকে একটা কিছু গান ধরলেই যত মহাভারত অশুদ্ধ হয়ে গেল। সুরমা সংক্ষিপ্ত হুঙ্কার করল, কিন্তু গৌরী যে ভালো গাইতে পারে না। যত ভালো গাইতে পারে না আপনি আর আপনার ওই ছি সাহেবের মেয়ে। সুরমা এবার একেবারে ফেটে পড়ল। বেশ, নাটক থেকে নাম কেটে দেবেন আমার মেয়ের, দেখি স্কুল কেমন চলে, দেখি আপনি শেষ পর্যন্ত কি গান গান। বলা বাহুল্য, নাটক আর অভিনীত হল না। হেডমিস্ট্রেস ছুটির দরখাস্ত করল। ভ্রাম্যমাণ একটা সিনেমা কোম্পানি এসেছে শহরে। পরিত্যক্ত একটা পাটের গুদামঘর ছিল, তাতেই আস্তানা গেড়েছে। খুব উৎসাহ চতুর্দিকে। ছবিতে কথা কয়, শব্দ করে, হাসে, ঘুঙুর বাজে, নাচে, কেবল ধরতে গেলেই যা ধরা যায় না। ছেলে বুড়ো সব চঞ্চল। ওরা সব যাচ্ছে, আমরাও যাব। কৃষ্ণধনের ছেলেমেয়েরা নাকে কেঁদে উঠল। সব? সুরমা প্রশ্ন করল। আভার বাবা মাও? গৌরী হ্যাঁ বললেও সে বিশ্বাস করতে চাইল না। আরদালি পাঠিয়ে ও বাড়ির চাকরের কাছ থেকে গোপনে খবর আনল কথাটা সত্যি। ওগো, ছেলে মেয়েদের নিয়ে চলো, আজ একটু বায়োস্কোপে যাই। সুরমা কৃষ্ণধনকে প্রথমে অনুরোধ করল। অভ্যাস বশেই কৃষ্ণধন না বললে। যেমন কদাকার ঘর তেমনি কদাকার ভিড়। এক রিলের পর 5 মিনিট অন্ধকার, তার উপর ডায়নামোর যা শব্দ, তাতে কথা আর কিছু শুনতে হবে না। কিন্তু ও বাড়ির কর্তাগিন্নি যে আর যাচ্ছে। তাই নাকি? কৃষ্ণধন লাফিয়ে উঠল। সেটা আর কালহরণ করা কর্তব্য নয়, এমনি একটা সংকল্পের ভঙ্গি। সবচেয়ে মর্যাদাবান আসনের দাম কত খবর নিতে পাঠালো আরদালিকে। আরদালি এসে বললে, সবাইয়ের জন্যে বড় এক বাক্স তৈরি করে দেবে, 16 টাকা চায়। অনেক কষাকষি মাঝামাঝি করার পর 10 টাকায় রাজি হয়েছে। কৃষ্ণধনের মুখ চোখ শুকিয়ে উঠেছিল। সুরমা ধমকে উঠল, ঐশ্বর্য যদি না দেখাবে তো টাকা রোজগার করে সুখ কি? বিদেশে 3rd ক্লাসে ট্রাভেল করো কিংবা তীর্থস্থানে গিয়ে ধর্মশালায় থাকো বুঝতে পারি, কিন্তু নিজের জায়গায় নিজের মান রাখতে হবে তো। তাছাড়া ওদের চেয়ে আমরা যে উঁচু সেটা না দেখালে চলবে কেন? লৌহ বর্মাবৃত সর্বঘাত সহ যুক্তি। কৃষ্ণধন দাড়ি কামাতে বসল। বায়োস্কোপের ঘরের সামনে এসে পৌঁছতে ভিড়ের মধ্যে ভয়ঙ্কর হুড়োহুড়ি পড়ে গেল তাদের পথ করে দেবার জন্যে। সাঙ্গপাঙ্গ নিয়ে ম্যানেজার এলো হা হা করে। বিনয়ে আভূমি নত হয়ে খাতির করে নিয়ে গেল ভিতরে। সুরমার এই ভেবে দুঃখ হল যে অভ্যর্থনার এই দৃশ্যটা ওরা দেখল না। ওরা দেখবে কি? ওরা আগে থেকেই আরেকটা বাক্স সাজিয়ে বসে আছে। একেবারে পাশাপাশি দুটো বাক্স, মাঝখানে শুধু কঞ্চিতে জড়ানো লাল শালুর পর্দা। এমন গা ঘেঁষে এক লাইনে ওরা বসবে, এ যেন অসহ্য। কিন্তু পাল্লা দিতে গিয়ে যদি বেশি পয়সা খরচ করে বসে, তবে সেই বেকুবিকে কি বলা যাবে? লেজে ময়ূরের পাখা গুঁজলেই তো আর দাঁড়কাক ময়ূর হয় না। তোরা বুঝি টিকিট করে এসেছিস? আভা সম্বোধন করল গৌরীকে। পরে কতক স্বগত কতক পরতভাবে বললে, থেকে তো টিকিট না কাটলে ঢুকতে দেবে কেন? চেনে কে এখানে? আর তোরা তোরা এসেছিস বুঝি ভিক্ষে করে? পায়ে ধরে স্বগত পরতভাবে গৌরীও বললে, ঠিকই তো, হাঁটু গেড়ে মিনতি না করলে ঢুকতে দেবে কেন? এমনিতে বাক্সে বসার তোদের মুরত কোথায়? আজ্ঞে না, আমাদের পাস দিয়েছে, ফ্যামিলি পাস। আভা চোখ টান করে বললে, বাবাকে আর লাইনবাবুকে পাস না দিলে বায়োস্কোপ এখানে চলবে কি করে? লাইসেন্স দেবে কে? বুঝলি, আমাদের নিজে থেকে আসতে হয় না, আমাদের নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আসে। তবে বোঝ মুরতটা কার বেশি। পাস শুনে গৌরীর মুখ চুপসে গিয়েছিল বটে,
তবু সে আশ্চর্য রকম সামলে নিল নিজেকে। বললে, তোদের পাস হচ্ছে ভিক্ষার ছাড়পত্র, আর আমাদের টিকিট হচ্ছে ধনীর মানপত্র। তফাৎটা বুঝলে? দ্রাক্ষাপুঞ্জের দিকে তাকিয়ে শ্রীগালও তাই বলেছিল বটে, বললে আভা। সিংহবর্মাবৃত গর্ধব এখন কি বলে তাই হয়েছে ভাবনা, গৌরী উত্তর দিল। বাড়ি ফিরে এসে সুরমা বাঘাটে গলায় বললে, তুমি সইবে এ অপমান? সিনেমা কোম্পানির নামে তুমি একটা ড্যামেজ স্যুট করে দাও। কিন্তু কজ অব অ্যাকশন কি হবে? কৃষ্ণধন ঘাড় চুলকোতে লাগল। দুটি দিনও অপেক্ষা করতে হল না। চণ্ডীবাবু তার মক্কেল ধরলক্ষণ কুণ্ডুকে দিয়ে এক ইনজাংশনের মামলা রুজু করে দিয়েছেন। যে জমিতে সিনেমা কোম্পানি তাদের ডায়নামো বসিয়েছে সেটা ধরলক্ষণের। তার থেকে অনুমতি না নিয়েই নাকি বসিয়েছে তারা যন্ত্রটা। তার ফলে শুধু অনধিকার প্রবেশই হয়নি, সম্পত্তির অপূরণীয় ক্ষতির সম্ভাবনাও হয়েছে। অতএব অস্থায়ী নিষেধাজ্ঞা একটা এক্ষুনি জারি হওয়া দরকার। আর যায় কোথা, কলমের এক আঁচড়ে সিনেমা শো বন্ধ হয়ে গেল। সুরমার নর্তন কীর্তন তখন দেখে কি? ও বাড়ির মুখোমুখি জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে বললে, ফ্যামিলি পাস পেয়েছেন, যাও না এবার ফ্যামিলি নিয়ে, শো কেমন জমেছে দেখে এসো গিয়ে। তারপর এখানে একদিন একটা প্রকাণ্ড ঝড় উঠল, সত্যিকারের ঝড়। অনেক গাছ পড়ল, নৌকো ডুবল, বাড়িঘর ধূলিসাৎ হল। গ্রামবাসীদের দুর্দশার আর সীমা রইল না। দেশের ডাকে মৃণালিনীর সঙ্গে হেনারানী হাত মেলাল। তাদের পুরনো মহিলা সমিতির তরফ থেকে একটা রিলিফ ফান্ড বা ত্রাণ ভাণ্ডার খোলা হয়েছে। চাঁদার খাতা নিয়ে ঘুরছে তারা বাড়ি বাড়ি। ক্রমান্বয়ে তারা শিবানীর দ্বারস্থ হল। তালিকার উপর একবার চোখ বুলিয়েই শিবানী ছুঁড়ে ফেলল খাতাটা। ঝাঁঝালো গলায় বললে, লিস্টেতে আমার নাম চতুর্থ কেন? চণ্ডীবাবুর স্ত্রী দ্বিতীয়, পতিতপাবন বাবুর শালী তৃতীয়, বলতে চাও তারাও কি আমার চেয়ে বেশি মানি? মৃণালিনী আমতা আমতা করে বললে, লিস্টিটা হেনা তৈরি করেছে। এককালে ও লিস্টিটা আমি কিছু ভেবে তৈরি করিনি। হেনা সপ্রতিভের মতো বললে, একের পর এক নাম লিখতে গেলে ক্রমিক নম্বর একটা দিতেই হয় লিস্টিতে। ওটা গুণানুসারে বা পদমর্যাদার তারতম্য অনুসারে লেখা হয় না। অন্তত এক্ষেত্রে হয়নি। হয়নি তো সুরমা সুন্দরীর নামটা সব শেষে ঢুকিয়ে দাওনি কেন? তার নামটা কেন সবাইয়ের মাথার উপর এনে বসিয়েছ? সেটাও আকস্মিক। নইলে যদি গুণ বিচার করে নাম সাজাতে হয়, তাহলে 1 হয়তো হয় 71 আর 4 হয় 84। খাতাটা কুড়িয়ে নিয়ে হেনা ছুট দিল। বাইরে বেরিয়ে এসে মৃণালিনী বললে, বলে দেব এককে তুই 71 করেছিস। বলিস 84-র উপরে থাকলেই সে খুশি। দেখা গেল আপত্তি শুধু একা শিবানীর নয়, অনেক উকিল গৃহিণীও গাল ফুলোচ্ছে। তাদের স্বামীদের সিনিয়রিটি অনুসারে তাদের নাম সাজানো হয়নি। ত্রিপুরাবাবুর স্ত্রী কেন চণ্ডীবাবুর স্ত্রীর নিচে যাবে? চণ্ডীবাবু তো সেদিনের ছোকরা, আর ত্রিপুরাবাবুর চুল পেকেছে। কিন্তু ত্রিপুরাবাবুর স্ত্রীটি যে তৃতীয় পক্ষের। চণ্ডীবাবুর স্ত্রীর চেয়ে বয়সে যে সে অনেক ছোট, এ যুক্তিটা মোটেই শ্রোতব্য নয়। তেমনি মাখন ডাক্তারের স্ত্রী খগেন ডাক্তারের স্ত্রীর নিচে কিছুতেই যেতে পারে না। মাখন ডাক্তার ক্যাম্বেলের আর খগেন ডাক্তার হোমিওপ্যাথি। রাগ করে লিস্টিটা হেনা কুটি কুটি করে ছিঁড়ে ফেলল। ত্রাণ পেল সবাই। মৃণালিনীর সঙ্গে হাত মিলিয়ে কোনো ফল হল না। ঝগড়াটা যে ঘরের কোণেই আবদ্ধ হয়ে নেই তা বলা বাহুল্য মাত্র। এখন যা দাঁড়িয়েছে, কৃষ্ণধন আর কুঞ্জবিহারী কেউ কারোর মুখের দিকে তাকায় না। কোনো সভায় এ সভাপতি হলে ও যায় না, ও সভাপতি হলে এর অসুখ করে। সবচেয়ে বিপদ দাঁড়াল অফিসার্স ভার্সেস বারের বার্ষিক ফুটবল খেলার দিন। কৃষ্ণধন আর কুঞ্জবিহারী পাশাপাশি ফরওয়ার্ড খেললেও
কেউ কাকে একটা পাস দিলে না, অথচ যে কেউ একজন যে ব্যাকে কি হাফ ব্যাকে খেলে খেলাটা বাঁচাবে তার কোনো চেষ্টা নেই। যে ব্যাকওয়ার্ড খেলবে অন্যের কাছে তারই তো অপমান। কিন্তু ব্যাপার চরমে দাঁড়ালো প্রদোষবাবুকে নিয়ে। প্রদোষ এখানকার একমাত্র গাইয়ে। ফেয়ারওয়েল পার্টিতে বলো, শোভাযাত্রায় বলো, সেই এখানকার একশচন্দ্র। আভা ও গৌরীর সে গানের মাস্টার। আভার মাস্টার আছে বলেই গৌরীর জন্যেও রাখতে হয়েছে, নচেৎ গৌরী গ্রামোফোনের রেকর্ড চালিয়েই যা মুখস্থ করে এসেছে এতকাল। প্রদোষ গৌরীকে শেখাতে আসত সকালে, আভাকে বিকেলবেলা। ইদানিং চাহিদা তার খুব বেড়ে গেছে বলে টাইম টেবিলটা তার কিছু অদলবদল করতে হলো, যার ফলে আভা থাকলো ঠিক তার আগের জায়গায় 5টা থেকে 6টা, আর গৌরী ছিটকে পড়ল সকাল থেকে সন্ধে 6:30 থেকে 7:30টায়। সুরমা মাথা ঝাঁকিয়ে বললে, কখনো না। প্রদোষ বললে, আমাদের পাড়ার কয়েকটা জুটে গেছে সকালের দিকে, তাই এ পাড়ার সবগুলি বিকেলের দিকে রাখতে চাই। তা রাখুন, তাতে আমার আপত্তি নেই, তবে গৌরীকে 5টা থেকে 6টা করে দিন, আর আভাকে নিয়ে যান তারপরে। আভাকে আগে শিখিয়ে এসে গৌরীর বেলায় আপনার গলায় আর জোর থাকবে না। প্রদোষ হাসল, জানালো সময়ের এই সামান্য হেরফেরে তার আপত্তি নেই। কিন্তু আপত্তি হলো শিবানীর। সে বললে, বাহ, তা কেন? আভা যেখানটায় আছে সেখানেই থাকবে 5টা থেকে 6টা। সকালে আপনার অসুবিধে হচ্ছে, গৌরীকে আপনি যেখানে খুশি নিয়ে যান, দিন দুপুর থেকে রাত দুপুর। আমার জায়গা থেকে আমি নড়তে পারবো না অ্যাকচুয়ালি। শেষকালে গৌরীর উচ্ছিষ্ট এনে আভাকে দেবেন, তা হবে না। প্রদোষ পড়ল বিপদে। পরে ঠিক করল, প্রথমে যা ঠিক করেছি তাই ঠিক থাকবে, এতে চাকরি যায় তো যাবে, কুছ পরোয়া নেই। জানালো গিয়ে সুরমাকে। রাগে সুরমার ঘাড়টা হঠাৎ উবে গেল। মুখ ফুটে কিছু সে বলতে পারল না, কেননা প্রদোষই এখানকার আদি অকৃত্রিম গানের মাস্টার। সেদিন আভাদের বাড়িতে গান ধরেছে প্রদোষ। হঠাৎ সে একটা প্রচণ্ড গোলমাল শুনতে পেল। গলার গোলমাল নয়, বাজনার গোলমাল। ব্যাকপাইপের বাজনা নয়, ক্যানেস্তারা পেটার বাজনা। হারমোনিয়াম ফেলে বেরিয়ে এলো প্রদোষ। দেখল কৃষ্ণধনের বাড়ির গায়ে সার বেঁধে দাঁড়িয়ে কোর্টের পিয়নরা সমানতালে ক্যানেস্তারা পিটছে। জগঝম্প ভালো, এ ব্যাঘ্র ঝম্প। কুঞ্জবিহারীও নিতে জানে প্রতিশোধ। যত ইউনিয়ন ছিল তার এলাকায় নিয়ে এলো তাদের সব চৌকিদার আর দফাদার। নীল কুর্তা পরে লাঠি হাতে দাঁড়িয়ে গেল সব কোমরবন্ধ এঁটে। গৌরীদের বাড়িতে প্রদোষ তখন সবে গলা ছেড়েছে। সবাই একসঙ্গে ঘা দিয়ে উঠল 7-7খানা টিনের উপর। সুরমা বললে, না না, আপনি থামবেন না, চালিয়ে যান। আপনি পাগল হয়েছেন? প্রদোষ চেয়ার থেকে লাফিয়ে উঠল। শেষকালে রাজায় রাজায় যুদ্ধে উলুখড়ের প্রাণ যাবে? প্রদোষ আর এমুখ হল না। বড়দিনের ছুটিতে দুপক্ষই কলকাতা যাবে বলে রব উঠেছে। সুরমা বলছে সেকেন্ড ক্লাসে যেতে, ওরা যাতে নাগাল না পায়। শিবানী বলছে সেকেন্ড ক্লাসে যেতে, ওরা যা ভাবতেও পারে না। কৃষ্ণধন আর কুঞ্জবিহারী বলছে অযথা কতগুলি টাকার শ্রাদ্ধ। লম্বা ঢালা প্রকাণ্ড ইন্টার ক্লাস দেয়, অনেক সহযাত্রী পাওয়া যাবে এ সময়, কিছু ভাবনার নেই, চুপচাপ চলে যাওয়া যাবে ঠিকঠাক। জমিদারের কাছারিতে ঝিনুকের কাজ করা পালকি ছিল একখানা। দুপক্ষ এসে আবেদন করতে জমিদারের নায়েব পালকি সহ বেহারাদের পাঠিয়ে দিলে আরেক কাছারিতে। সবচেয়ে ভালো যে গরুর গাড়িখানা জোগাড় হয়েছে তা কৃষ্ণধনের জন্যে। গ্রামান্তর হতে কুঞ্জবিহারী আরেকখানা জোগাড় করে আনল, যার বলদ দুটো অনেক বেশি জোয়ান, ছইটা অনেক বেশি উঁচু, 1 হাত মোটা, যাতে খড় বিছোনো। গ্রামান্তরের খবর কৃষ্ণধন জানে কি।
ইন্টার ক্লাসের জানালার দিককার দুটো ধার দুপক্ষ অধিকার করে বসল। সৈন্যবলে দুপক্ষই প্রায় সমান। অস্ত্রশস্ত্রেও বিশেষ তারতম্য দেখা গেল না। দুপক্ষেরই সেই জলের কুঁজো, মিষ্টির হাঁড়ি, তরকারির বাস্কেট। যার যার এলাকায় যার যার লাইন ঠিক রাখবার জন্যে যে যে ব্যস্ত। কেউ কারো দিকে অপাঙ্গ স্ফুরণও করছে না। গাড়ি তো ছাড়ল। কুঞ্জবিহারী ধরালো সিগারেট, কৃষ্ণধন ধরালো চুরুট। শিবানী পড়তে বসল ইংরেজি খবরের কাগজটা টেনে নিয়ে। সুরমা বাক্স থেকে খুলে আনলো একটা মোটা ইংরেজি অমনিবাস। খুব টান করে চুল বাঁধা আভা গান ধরল শতেক বরস পরে, আর টাই বাঁধা ব্লাউজ গায়ে গৌরী গান ধরল তার বিদায় বেলার মালাখানি। অথচ কারো দিকে কারো ভ্রুক্ষেপ নেই। একটা বড় স্টেশন থেকে গাড়ি বদল করে একদঙ্গল লোক ঢুকে পড়ল কামরাতে। অনেক ছড়িয়ে ছিটিয়ে বসেছিল এরা, অনেক গুটিয়ে নিতে হলো, তবু সবাইয়ের জায়গা করা গেল না। মেয়েদের বসা অর্থ পুরুষের অর্ধশোয়া। তাই একদল প্রস্তাব করলে, ওদের দুজনকে একপাশে দিয়ে দিন না, তাহলেই দুজনের বসবার জায়গা হবে। কিন্তু যে উঠে যাবে অন্য পাশে তারই যে পরাজয়। তাই সুরমা আর শিবানী দুজনেই প্রাণপণে মাটি কামড়ে পড়ে রইল। আরে আপনারা সবাই পাগল হয়েছেন নাকি? কে আরেকজন কৃষ্ণধন আর কুঞ্জবিহারীকে যুগপৎ সম্বোধন করল। অন্ধকারে দেখতে পাননি বুঝি? পাশেই তো ইন্টার ক্লাস ফিমেল, একদম ফাঁকা গাড়ি, ওদেরকে ওখানে পাঠিয়ে দিন না। ওই দেখছেন না দেয়ালের মাঝখানে ফোঁকর? কে আরেকজন ছিদ্র খুলে দেখিয়ে দিল ওদিকের ঘরটা। আরে মশাই, আপনারা তো এক স্টেশন থেকেই আসছেন, তবে তো ওদের কোনো অসুবিধে নেই এক কামরায় বসবাস করতে। কে আরেকজন বললে। দেয়ালের মাঝখানে ফোঁকর, সঙ্গে ছেলেপিলে, এক জায়গার বাসিন্দা চেনাশোনা, এ তো মশাই সোনায় সোহাগার উপর আরও কিছু। কে আরেকজন বললে, গাড়ি ছাড়ার এখনও ঢের দেরি, আস্তে সুস্তে ওদেরকে চালান করে দিন ও ঘরে। এখানে থাকলে ওরাও স্বস্তি পাবেন না, আর আমাদেরও ত্রিশঙ্কুর অবস্থা। নির্বন্ধাতি সহ্যটা ক্রমশই গাজুয়ারির মতো দেখাতে লাগল। কুঞ্জবিহারী আর কৃষ্ণধনের সাধ্য নেই বশ্যতা স্বীকার না করে পারে। আপাত দৃষ্টিতে যুক্তিটা যে অকাট্য তাতে আর সন্দেহ কি। সুরমা ফোঁস করে উঠল, তখনই বলেছিলাম সেকেন্ড ক্লাস করো। ওপার থেকে শিবানীও উঠল ঝামটা মেরে। সেকেন্ড ক্লাস বলতে যেন মাথায় বাজ ভেঙে পড়েছিল। আর অস্ফুট স্বরে কৃষ্ণধন আর কুঞ্জবিহারী যুগপৎ বললে, সেকেন্ড ক্লাস গাড়িও মোটে একখানা এ লাইনে। সেকেন্ড ক্লাস হলেও দেখা হবার সেই সমান সম্ভাবনা ছিল, দেখা যাচ্ছে। কেউ কারো দিকে না তাকিয়ে সুরমা আর শিবানী দুই দরজা দিয়ে নেমে গেল এবং পাশের ঘরে গিয়ে তাদের রণক্ষেত্র বিস্তৃত করলে। গাড়ি আবার ছাড়ল। পুরুষদের গাড়িটা লোকে লোকারণ্য। ভিড়ের চাপে কোণঠাসা হয়ে কৃষ্ণ আর কুঞ্জ দু বেঞ্চিতে বসে আছে চুপচাপ। দুজনেরই চোখ দূরবর্তী দেয়ালের মধ্যেকার ছিদ্রাবরণের দিকে। ডাকিনী যোগিনীরা কি না জানি ভীমভৈরব কাণ্ড বাঁধিয়েছে এতক্ষণে। কৃষ্ণের ইচ্ছে করে আবরণ অপসারণ করে দেখে নেয় চেহারাটা, কিন্তু ভিতরের বস্তু সব তার নিজের নয় ভেবে সাহস পায় না। কুঞ্জেরও যে সমান ইচ্ছে তাতে সন্দেহ কি, কিন্তু তারও ভয় একটা না আবার ইনজাংশন জারি হয়ে যায়। কারো দিকে কারো দৃষ্টিপাত নেই, অথচ কাষ্ঠাবরণটুকুও নড়ে না। প্রায় মাঝরাতে কি একটা স্টেশনে হঠাৎ খুলে গেল সেই কাঠের ঠুলি। প্রায় একই সঙ্গে দেখা গেল দুটো মুখ, প্রথমে আভার, পরে গৌরীর। দুজনেরই চাউনি ভয় বিহবল। দুজনেরই কণ্ঠে এক স্বর, বাবা শিগগির এসো। কি না জানি সর্বনাশ হয়ে গেছে। কুঞ্জ আর কৃষ্ণ এবার একই দরজা দিয়ে অবতরণ করল। মেয়েদের কামরায় ঢুকে দুজনেরই চক্ষু স্থির। দেখল সুরমার কোলে মাথা রেখে কাত হয়ে শান্তিতে চোখ বুজে শুয়ে আছে শিবানী। কুঞ্জবিহারী ত্রস্ত ব্যস্ত হয়ে উঠল, বললে,
কি শরীর খুব অসুস্থ বোধ করছে নাকি? স্ট্রেচার এনে নামাতে হবে নাকি? শিবানীর চুলে হাত বুলোতে বুলোতে সুরমা বললে, ব্যথা একটা উঠেছিল খুব, এখন আবার জুড়িয়ে গেছে, বোধহয় এটা ফলস। কোনটা? বললে কৃষ্ণধন। পেইনটা, আমার এই সেবাটা নয়। কুঞ্জবিহারী আর কৃষ্ণধন একসঙ্গে তাকালো চারদিকে। দেখল দুদলের এই ছেলেমেয়েগুলো লাইন ভেঙে আলবেড়া ডিঙিয়ে এখানে সেখানে ঘুমিয়ে পড়েছে। একই কমলালেবু থেকে কুয়া খুলে খুলে খাচ্ছে গৌরী আর আভা, আর বুকের কাছে শিবানীর মুঠির মধ্যে সুরমার একটা হাত ধরা। কি বলেন, নামিয়ে নেব নাকি এখানে? কুঞ্জবিহারীর প্রশ্নটা এবার সুরমার প্রতি স্পষ্টীভূত হল। দরকার নেই, উল্টে বিপদ বেড়ে যেতে পারে এখানে। শুভে লাভে কলকাতা পৌঁছে যেতে পারবো আশা করি, অসংকোচে বললে সুরমা। শিবানী চোখ মেলে ঈষৎ সলজ্জ ও স্নিগ্ধ কণ্ঠে বললে, সুরো যখন আছে কিছুই আর আমার ভয়ে নেই। সুরমার হাতখানা আরও সে টেনে আনল নিকটে, বললে, ভাগ্যিস ওকে পেয়েছিলাম। চুপ কর বানি। সুরমা স্নেহে ঈষৎ ঝুঁকে পড়ে বললে, মেয়ে হয়ে মেয়ের এই দুর্দিনে কেউ কখনো হাত গুটিয়ে বসে থাকতে পারে? নে ওঠ, খা কিছু। মিষ্টির হাঁড়ি দুটো একাকার হয়ে গেল। জলের কুঁজোর জাত বাঁচানো গেল না। সুখে পরিবার, ভাবলে কুঞ্জবিহারী, ভাবলে কৃষ্ণধন। কুঞ্জবিহারী সিগারেটের টিনটা বাড়িয়ে ধরল কৃষ্ণধনের দিকে, বললে, মে আই? কৃষ্ণধন সিগারেট একটা নিয়ে সজোরে কুঞ্জবিহারীর কাঁধ চাপড়ে দিল, বললে, কংগ্র্যাচুলেশনস ওল্ড বয়। লিসেন চ্যানেলে আজকে শুনলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ইনি আর উনি।